বউ তো কালো, এত সুন্দর ছেলের জন্য কালো মেয়ে নিশ্চয়ই প্রেম প্রেম ছিল, নয়তো এমন কালো মেয়েকে কোন ছেলে বিয়ে করবে। আরে মাহানের বড় ছেলের বউ তানিয়া যেমন বাপের বাড়ি থেকে শহরে ফ্ল্যাট পেয়েছে, ঠিক তেমনি মনে হয় মেঘালয়ের বউটা শহরে ফ্ল্যাট পাবে মনে হয়। মেয়ের বাবা সরকারি চাকরি করে, তার কাছে এত টাকা আছে নাকি যে মেয়েকে ফ্ল্যাট কিনে দেবে। উপরোক্ত বাক্যগুলো মেঘালয়ের মামা দাদাদের পক্ষ থেকে আসা কিছু মানুষের কথা। আর আলোর পরিবারের মানুষজন তো আর এক কাঠি ওপরে। তাদের ভাষ্যমতে মেঘালয়ের হয়তো এটা দ্বিতীয় বিয়ে, নয়তো দেখতে কালো খুঁত আছে এমন মেয়েকে কেউ বিয়ে করে। পরিবারের কিছু মানুষের কথা শুনে আফসার সাহেব রেগে যাচ্ছেন, কিন্তু তাদের বলেও লাভ নেই। এক কথার 100 রকমের বানাতে তাদের জুড়ি নেই। খুবই আনন্দঘন মুহূর্তে পার হচ্ছে মেঘালয় এবং আলোর হলুদ সন্ধ্যা। মাঝখান দিয়ে মেঘালয়কে টিচ করছে কাব্য, কারণ কাব্যের বিয়ের সময় মেঘালয় কম করেনি তার সাথে। মেঘালয় একটা টিস্যু পাঞ্জাবির পকেট থেকে বের করে আলোর সামনে দিয়ে বলল, কেক মুখে নিয়ে টিস্যুতে ফেলে দিবেন। বাপরে, 4 পাউন্ডের কেক খেলে নির্ঘাত হসপিটালে যেতে হবে। মেঘালয় কথাগুলো বলতে বলতে টিস্যু দিয়ে মুখ মুছে ফেলল। আলো টিস্যু হাতে নিয়ে বসে রইল। কাব্য এবং ইতি এলো স্টেজে। মেঘালয়ের পাশে কাব্য আর আলোর পাশে ইতি। কাব্য কেক নিয়ে মেঘালয়ের মুখের সামনে বাড়িয়ে ধরল। মেঘালয় কেকের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ভাই, আমার তো মাত্র 3বার কেক মুখে দিয়ে বমি পাচ্ছে, তুমি এত বড় কেক তোমার গায়ে হলুদের দিন একা সাবার করেছিলে কিভাবে? মেঘালয়ের বাক্যতক সুরে বলা কথাগুলো শুনে কাব্য ইতি ফিক করে হেসে ফেলল। আলো নিজের স্যার সম্পর্কে এমন কথা শুনে না হেসে পারছে না। কাব্য বড় এক টুকরো কেক হাতে নিয়ে মেঘালয়ের মুখে ঢুকিয়ে দিয়ে বলল, এভাবে খাবি? ফেলে দিচ্ছিস কেন? আরে খা, কিছুই হবে না। ব্যাচেলার জীবনের শেষ রাতটাকে এনজয় করছিস ভেবে কেক খেয়ে সেলিব্রেট কর। কাব্য হাসতে হাসতে কথাগুলো বলল। কাব্যের কথা শুনে ইতি এবং আলো মুচকি হেসে ফেলল। মেঘালয় ফের থু করে টিস্যুর ওপর কেক ফেললো। গায়ে হলুদের প্রোগ্রাম শেষ হবার পর একে একে মেহমানরা বিদায় নিতে শুরু করলো। আলোর বাবা মা এবং আলো বাদে কেউ নেই। এদিকে মাহারিনকে নিয়ে মাসফি এবং তানিয়া চলে গেছে বেশ কিছুক্ষণ আগে। রাত প্রায় 1টা বাজছে। কাব্য আর ইতি মেঘালয়কে গিয়ে বলল ড্রাইভারকে বলার জন্য আলোর পরিবারকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে। মেঘালয়, কাব্য এবং ইতি এগিয়ে যায় আলো এবং পরিবারের সামনে। মেঘালয়কে দেখে আলো মাথা নিচু করে সিতারা বেগমের পাশে দাঁড়িয়ে রইল। মেঘালয় সরু চোখে তাকালে একবার আলোর দিকে, তারপর আফসার সাহেবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আমাদের গাড়ি করে আপনারা চলে যান। এত রাতে অন্য গাড়িতে করে যাওয়া রিস্ক হয়ে যাবে। অসুবিধা নেই বাবা, তোমরা চলে যাও, আমরা যেতে পারবো। কাব্য এগিয়ে এসে আফসার সাহেবকে নরম সুরে বলল, আপনারা আমাদের গাড়িতে করে না গেলে বরং অসুবিধা হবে আঙ্কেল, প্লিজ মানা করবেন না। গাড়ির ড্রাইভার যাবে না, বরং আমি আপনাদের নামিয়ে দিয়ে আসব। কাব্যের কথা ফেলতে পারল না আফসার সাহেব। কাব্য, ইতি, সিতারা বেগম, আলো, মেঘালয় এবং আফসার সাহেব একসঙ্গে কমিউনিটি সেন্টার থেকে বের হলো। রাস্তায় দাঁড় করিয়ে রাখা গাড়ির সামনে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে কাব্য উঠে বসলো। তারপর ইতি, সিতারা এবং আফসার সাহেব, বাদ রইল মেঘালয় এবং আলো। আলো মেঘালয়ের দিকে আর চোখে তাকালো। মানুষটার সঙ্গে কি এবার একা একা ফিরতে হবে? মেঘালয় হুট করে আলোর চোখে চোখ রেখে তাকালো এবং আলোকে অপ্রস্তুত অবস্থায় ফেলল। আলো তড়িঘড়ি দৃষ্টি সরিয়ে ফেলল। কাব্য সবাইকে নিয়ে রওনা হয়ে গেছে। মেঘালয় এবার আলোর দিকে ফিরে তার ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, চলুন এবার আপনি আর আমি রওনা হয়। আলো মেঘালয়ের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মেঘালয়ের হাতের ওপর হাত রাখল। মেঘালয় মুচকি হেসে আলোর হাত শক্ত করে ধরল। গাড়ির দিকে এগিয়ে যায়। আলোকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। সিট বেল্ট বাঁধার সময় আলো মেঘালয়ের দিকে চোখ রাখতে পারল না, দৃষ্টি সরিয়ে রাখলো অন্যদিকে। মেঘালয়ের গা থেকে ভেসে আসা মিষ্টি সুভাষিত সুঘ্রাণে আলোর নাকে এসে ধাক্কা দিচ্ছিল। আলোর সিট বেল্ট বাঁধা হলে মেঘালয় গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে মেঘালয় আলোর দিকে আর চোখে তাকাচ্ছে। আলোর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে। হুট করে মেঘালয় সিস বাজাতে বাজাতে থেমে গেল। গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে ফেলল। আলো অবাক হয়ে যায়, তারপর মেঘালয়কে জিজ্ঞেস করলো, এখানে কেন গাড়ি দাঁড় করিয়েছেন? মেঘালয় আলোর ভয় পাওয়া মুখটার দিকে তাকিয়ে বেশ মজা পেল। ইচ্ছে করলো আরও আলোর ভয় আর একটু বাড়িয়ে দিতে। কিন্তু আজ নয়, সন্ধ্যা থেকে শখানেক ছবি তোলা হয়েছে, কিন্তু আপনার সঙ্গে আমার একান্ত কোনো ছবি তোলা হয়নি, তাই এখন ছবি তুলব। এবার নামুন গাড়ি থেকে। আরে তাই বলে এত রাতে রাস্তার পাশে? আলোর কথা শুনে মেঘালয় জবাব দিল না।
গাড়ি থেকে নেমে পড়ল। আলোর সাইডের দরজা খুলে আলোকে বের হওয়ার জন্য ইশারা করলো। অগত্যা আলো বের হলো। মেঘালয় আলোর হাত ধরল। তারপর নিজের পাশে দাঁড় করিয়ে মোবাইলের সেলফি ক্যামেরা অন করে আলোকে বলল, আপনার ঠোঁটের কোণে সামান্য হাসি রেখা দেখতে চাই মিসেস মেঘালয়। মিসেস মেঘালয় শব্দটা শুনে আলো মেঘালয়ের চোখের দিকে তাকালো। ব্যাস এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে ফেলল মেঘালয়। ছবি তোলা শেষ। মেঘালয় মোবাইল ফোন পকেটে রেখে আলোকে বলল গাড়িতে গিয়ে বসতে। আলো চুপচাপ মাথা নিচু করে হেঁটে গাড়িতে গিয়ে বসলো। এরপরের সময়টুকুতে আলোর নীরবতা বেশ চোখে পড়ার মতো। মেঘালয় ড্রাইভিং করার সময় আলোকে বেশ কয়েকবার দেখলো, কিন্তু কিছুই জিজ্ঞেস করলো না। আলোদের বাড়ির সামনে এসে গাড়ি থেমে গেল। আলো গাড়ি থেকে নেমে যায়। আলো মেঘালয়ের কাছ থেকে বিদায় না নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল দেখে মেঘালয় আলোকে ডাক দিল, আলো। নিজের নামটা মেঘালয়ের মুখ থেকে শুনে আলো থমকে যায়। এই প্রথমবার মানুষটা তার নাম ধরে সম্বোধন করলো। মিস মিথ্যাবতী নামটাকে হুট করে আলো ভীষণ মিস করতে লাগলো। আলো পেছনে ফিরে তাকাতে দেখতে পেল সাদা পাঞ্জাবি পরা মেঘালয় তার দিকে এগিয়ে আসছে। মেঘালয় আলোর সামনে এসে দাঁড়ালো। পূর্ণ চাঁদের আলোয় শ্যামকন্যার মুখের দিকে তাকিয়ে মেঘালয় প্রশ্ন করল, মন খারাপ? আমার কোনো কাজে বা কথায় কষ্ট পেয়েছেন? আলো মাথা নাড়িয়ে না বোঝায়, তাহলে আপনি কি সত্যি আমার সঙ্গে সহজ হবার চেষ্টা করছেন? আলোর প্রশ্ন শুনে মেঘালয় ভুরু কুঁচকে তাকালো। এমন কেন মনে হলো আপনার? গত 2 দিন ধরে দেখলাম আপনি খুবই সহজভাবে আমার সঙ্গে মিশে যাচ্ছেন, কিন্তু আপনার আর আমার সম্পর্ক এত সহজ নয়। আলোর কথাগুলো শুনে মেঘালয় দীর্ঘ শ্বাস ফেলে বলল, সহজ করতে চাইলে সবই সহজ। এখন আপনি কি চাইছেন? আপনার সঙ্গে আমার বিয়ে নামক চুক্তিনামা হোক? আমি সেটা কখন বললাম? তাহলে আপনি কি বোঝাতে চাইছেন? আপনার সঙ্গে আমার যেভাবেই হোক অথবা কোনো কারণেই হোক বিয়ে তো হচ্ছে। আর 10টা দম্পতি যেভাবে থাকে আমাদেরও উচিত সেভাবে থাকা। অভিনয় করতে বলছেন? আপনি যদি মনে করেন আমাদের সম্পর্কে আপনার অভিনয় করা জরুরি তাহলে আপনি অভিনয় করতে পারেন, বাট আমার পক্ষ থেকে কোনো অভিনয় নেই। আমি সম্মান করি আমাদের সম্পর্ককে। আপনাকে আমি সেই দিনও বলেছি, আজও বলছি, আমার জন্য আপনার দায়িত্ব পালন করার প্রয়োজন নেই। যেদিন আপনার মনে হবে আমার দায়িত্বটুকু আপনি নিতে পারবেন, ঠিক সেই দিন আপনি আমার দায়িত্ব নেবেন। আমি আপনাকে কোনো প্রকার জোর করব না, বাট আমি এই সম্পর্ককে মেনে নিয়েছি কারণ আমার মা আপনাকে চেয়েছেন। কথাগুলো বলে অপেক্ষা করলো না মেঘালয়, চলে গেল। আর একা দাঁড়িয়ে রইল আলো। মানুষটা এভাবে রেগে যাওয়া কিংবা সম্পর্কটাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া আলো মানতে পারছে না। মনে হচ্ছে মেঘালয় অভিনয় করছে, তার মাকে আশ্বস্ত করতে সে আলোর সঙ্গে ভালো থাকার অভিনয় করছে, তাদের সম্পর্কটাকে মেনে নেওয়ার চেষ্টা করছে। পিতা ফরহাদ রেজা আহমেদের কনিষ্ঠ পুত্র মেঘালয় ইমতিয়াজ আহমেদের সঙ্গে আফসার উদ্দিনের একমাত্র কন্যা তামান্না ইসলাম আলোর বিবাহের মহারণা 10 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। আপনি যদি এই বিয়েতে সম্মতি প্রদান করেন তাহলে বলুন কবুল। আলোর ছোট ঘরটায় আজ মানুষ পরিপূর্ণ, কারণ হুট করে মাহারিন আজ সকালে আফসার সাহেবের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করলো যে সকালে আকলটা সেরে ফেললে বরং ভালো হবে। বাদবাকি যা হবে সব কনভেনশন সেন্টারে হবে। যেই ভাবা সেই কাজ। মেঘালয়ের পরিবার থেকে কিছু মানুষজন রওনা হয়েছে। এদিকে আলো ঘুম থেকে ওঠার পর তার এক মামাতো বোন তাকে মেহেদি পরিয়ে দিয়েছে। সেই মেহেদি রাঙা হাত নিয়ে তার ঘরে স্তব্ধ হয়ে বসে আছে খবরটা জানার পর থেকে। পরনে এখনও হলুদের শাড়িটা। মাসফি কাব্য, মেঘালয়ের বড় মামা, বড় চাচা, আলোর বাবা এবং কাজী এসেছে আলোর ঘরে আলোর কবুল সম্মতি নিতে। আলোর পাশে বসে আছে আলোর নানি। আলো তার নানির হাত শক্ত করে চেপে ধরে বসে আছে। আলোর নানি নাতনির কানের কাছে মুখ বাড়িয়ে বলল, কবুল বলে দে, লোকে মন্দ বলবে। আর কাঁদিস কেন এত? কাজী সাহেব আবারও আলোকে কবুল বলার জন্য আহ্বান করলো। আলো মাথা উঁচু করে দেখলো তার বাবাকে। বহু বছরের মধ্যে আজই তার বাবার চেহারায় সুখী সুখী ভাব বিরাজ করছে। এতদিন যে ছিল কন্যা দায়গ্রস্ত পিতা, কন্যায় দায়গ্রস্ত পিতা ভারী শব্দটা থেকে আজ তার মুক্তি হবে। আলহামদুলিল্লাহ কবুল। অবশেষে আলোর কাছ থেকে সম্মতি পেয়ে সবাই আনন্দিত। কাব্য এবং আলোর নানি বাদে সবাই আলোর ঘর থেকে বের হয়ে গেল। মসজিদে সবাই অপেক্ষা করছে, কারণ এবার মেঘালয়ের পালা। আলো হঠাৎ করে আলোর নানির গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।
কাব্য আলোর কান্না দেখে চুপ করে বসে রইল। আলোর নানি নাতনির পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কান্না করার কি আছে পাগল, আজ তো তোর খুশির দিন। আমার মা কেন নেই নানি, আমার মা কেন নেই? আলোর কান্নার সুর কি যে করুণ শোনালো। কাব্য স্তব্ধ হয়ে যায়। এতদিন তারা জানতো সিতারা বেগম আলোর মা, কিন্তু আজ জানতে পারলো আলোর জন্য এবার সত্যি সত্যি মন খারাপ হলো কাব্যের। ধীরে ধীরে মসজিদ থেকে সবাই আলোদের বাড়িতে ফিরে আসে। কাব্য চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। আলো মাথা নিচু করে বসেছিল। কান্না করতে করতে তার চোখের পাতা ফুলে গেছে। তোমার স্বামী তোমাকে দেখতে চাইছে আলো, তার সঙ্গে কথা বলো। কাব্যের কথা শুনে আলোর কান্না বন্ধ হয়ে যায়। আলো মাথা উঁচু করে তার ঘরের চারপাশে তাকালো, কিন্তু মেঘালয় তো কোথাও নেই। কাব্য মুচকি হেসে আলোকে বলল, সে এখানে। কথাটি বলে কাব্য আলোর দিকে তার মোবাইল বাড়িয়ে ধরল। আলো মোবাইল হাতে নিল। মেঘালয় আলোর কান্নারত মুখ দেখে বলল, সাদি মোবারক মিসেস মিথ্যাবতী, অবশেষে আপনি আমার হলেন। আজ যত কান্না করতে পারেন করুন, বাধা দেব না, কারণ আজ আপনার দিন। আমার বাড়িতে আমার জীবন, আমার ছোট্ট ঘরটাই যেদিন আপনার আগমন হবে সেদিন আপনার কান্নারা ছুটি নেবে, আই প্রমিস। মেঘালয়ের আদুরে সুরে বলা কথাগুলো শুনে ঝরঝরিয়ে কেঁদে ফেলল আলো। অথচ এই মানুষটাকে সে তার চোখের পানি দেখাতে চায় না। বেহায়া হৃদয় বুঝি মেঘালয়কে আজ আপন মানুষ ভেবে বসে আছে, তাই হয়তো চোখের পানির বাঁধ ভেঙেছে তার সামনে। অফ হোয়াইট শেরওয়ানি আর পাগড়ি পরনে মেঘালয়কে দেখে মাহারিন থমকে গেলেন। মনে হচ্ছে এই তো সেদিন মেঘালয় তার কোল জুড়ে এসেছিল, আর আজ সেই মেঘালয়ের বিয়ে। মাহারিন আজ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল মেঘালয়ের মুখ পানে। শেরওয়ানির সোনালি কারুকাজে রাজকীয় আভা, পাগড়ির পাশে ঝুলছে মুক্তার গুচ্ছ, গম রঙা ত্বক, ঘন ভুরু যুগল আর অভ্রনয়ন জোড়া, চকলেট রঙা অধরের কোণে যখন হাসি রেখা ফুটে ওঠে তখন মনে হয় আশপাশের সময় থমকে যায়। মেঘালয়কে আপাদ মস্তক বর সাজিয়ে মাহারিনের সামনে এনে দাঁড় করালো কাব্য। মাহারিন মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে রইল। হুট করে মাহারিনের চোখ থেকে জল গড়িয়ে পড়তে শুরু করে। মেঘালয় আর কাব্য ব্যতিব্যস্ত হয়ে মাহারিনের হাত ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? আমার মেঘালয়কে আজ রূপকথার দেশে রাজপুত্রের মতো দেখাচ্ছে। রাজপুত্রের মায়ের চোখ থেকে আজ আনন্দ অশ্রু ঝরছে। কথাটি বলতে বলতে মাহারিন চোখের পানি মুছে খাটের ওপর থেকে ফিরনির বাটি হাতে নিয়ে এক চামচ ফিরনি তুলে মেঘালয়ের মুখের সামনে ধরল। মেঘালয় ফিরনি খেলো সামান্য। মা, আমার বিয়ে হয়ে গেছে, তাতে কি, আমাকে খাইয়ে দাও না ফিরনি। কাব্যের কথা শুনে মাহারিন মুচকি হেসে কাব্যকে খাইয়ে দেয়। এবার বরযাত্রীরা রওনা হবে। মাসফি, তানিয়া, কাব্য, ইতি, মাহারিন এবং মেঘালয় বাড়ি থেকে বের হয়ে এলো। তাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। গেটের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে রাজকীয় সাজে ফুলের আবরণে তৈরি ঘোড়ার গাড়ি, লাল গোলাপের সমারোহ। মাসফি মেঘালয়ের কাঁধে হাত রেখে বলল, আমাদের পুরো 14 গোষ্ঠীতে কেউ ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যায়নি। তুই রেকর্ড ভেঙে দিলি মেঘালয়, তোর বিয়ে পুরো রাজকীয় স্টাইলে করিয়ে ফেললো আমাদের মা। মেঘালয় মাহারিনের দিকে তাকিয়ে বলল, অবশেষে তোমার স্বপ্ন, তোমার শখ পূরণ হতে যাচ্ছে মা। তোমার মেঘালয় ঘোড়ায় চড়ে বউ আনতে যাচ্ছে আজ। অবশেষে বরযাত্রী রওনা হলো। একটা ঘোড়ার গাড়ি, 10টা বাইক এবং 4টা কার নিয়ে রওনা হলো সবাই। আশপাশের সবাই এমন রাজকীয়ভাবে বরযাত্রীদের কোণে আনতে যেতে দেখে অবাক হলো বেশ। ঘোড়ার গাড়ি হল 24 কনভেনশন সেন্টারের দিকে এগোতে লাগলো। গাড়ির সাথে একে একে 10টা বাইক এবং 4টা চকচকে কার ধীরে ধীরে এসে দাঁড়ালো হলের প্রবেশদ্বারের পাশে। কনেপক্ষের কিছু বাচ্চা ছেলে মেয়ে মিলে বর এসেছে বলে আনন্দে চিৎকার করতে শুরু করলো। হলের ভেতরে থেকে প্রায় 10-12 জন ছেলে মেয়ে বের হয়ে আসে ফুলের পাপড়ির থালা নিয়ে। বরযাত্রীদের এবার ফুলের পাপড়ির বর্ষণে বরণ করা হলো। সিতারা বেগম এগিয়ে এসে মাহারিনের গলায় ফুলের মালা পরিয়ে দিলেন। মেঘালয়ের মা সহ বাকি সবাই একে একে চলে যায় হলের ভেতরে। বাকি রয়ে যায় মাসফি, তানিয়া, কাব্য, ইতি, মেঘালয় এবং তার নিকট বন্ধু এবং কাজিনরা। 5,000 টাকা নগদ দিয়ে তারপর গেটের ফিতা কেটে ভেতরে যাবার অনুমতি পেল মেঘালয় এবং বাকিরা। বেশ আনন্দ করছে সবাই, কিন্তু মাসফির সঙ্গে তানিয়ার নীরব ঝগড়া বেঁধে গেছে। মাসফি নাকি কোনো সুন্দরী মেয়েকে বেয়ান বলে সম্বোধন করেছে। তানিয়া রেগে মেগে মাসফিকে বলল, থাকো তোমার সুন্দরী বেয়ান নিয়ে। আরে আমি তো এমনি বলেছি যাতে তার একটুখানি প্রশংসা শুনে আমাদের তাড়াতাড়ি ভেতরে যেতে দেয়। মাসফি পড়ল বিপদে, বউ রেগে গেছে, এবার রাগ ভাঙাবে কেমনে?
বাড়িতে পৌঁছে বইয়ের রাগ ভাঙানো যাবে। এখন এদিকটা সামলে নিক আগে। মেঘালয়কে নিয়ে কাব্য এবং মাসফি স্টেজে বসলো। আলো এখন আসেনি শুনে মেঘালয় মোবাইল ফোন বের করে ফোন করলো স্মিতার নাম্বারে। স্মিতা তখন তার পার্লারে আলোর চুলের সঙ্গে ওড়নায় ক্লিপ লাগিয়ে দিচ্ছিল। এমন সময় মেঘালয়ের কল এসেছে দেখে স্মিতার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসে। আলোর মুখের ওপর ওড়না টেনে দিয়ে মুখ ঢেকে দিল। আলো কিছু বলতে চাইলে স্মিতা হাতের ইশারায় বলল, আরে দেখো না ভাবি কি হয়। স্মিতা কল রিসিভ করে ব্যাক ক্যামেরা অন করে আলোর সামনে ধরল। মেঘালয় দেখল তার কিনে দেওয়া লাল বেনারসি জড়িয়ে আছে আলোর শরীরে, কিন্তু মুখের ওপর ওভাবে শাড়ির আঁচল টেনে রেখেছে কেন? ঘোমটার আড়ালে কাকে দেখা যায় গো মেঘালয় ভাইয়া? স্মিতার ঢঙের সুরে বলা কথা শুনে মুচকি হেসে বলল, ঘোমটার আড়ালে মিসেস মেঘালয়কে দেখা যায়। মেঘালয়ের কণ্ঠস্বর শুনে আলো অবাক হয়ে ঘোমটা সরিয়ে দেখতে চাইল। স্মিতা হাত দিয়ে আলোকে বাধা দিয়ে ঠোঁট চেপে হাসি আটকে রেখে বলল, আরে এখনই দেখা দিও না, তোমাকে এত কষ্ট করে সাজালাম, সেই টাকাটা মেঘালয় ভাই থেকে নিয়ে নিই আগে, তারপর তোমার যত ইচ্ছা দেখা দিও, সমস্যা নেই। মোবাইলের ওপাশে থাকা মেঘালয় স্মিতার কথা শুনে বলল, এই তুই আগে তাড়াতাড়ি আলোকে নিয়ে আয়, এতক্ষণ লাগে সাজাতে? কি সাজিয়েছিস এতক্ষণ সময় ধরে? আরে যেই সাজিয়েছি না, তুমি তোমার বউকে দেখলে মাথা ঘুরে পড়ে যাবা ডাক্তার সাহেব। স্মিতা হাসতে হাসতে কথাগুলো বলে কল কেটে দিল। তারপর আলোর মুখ থেকে ওড়নাটা সরিয়ে ঠিকঠাক করে আটকে দিল চুলের সঙ্গে। এবার আলোর পুরো কোণের সাজ কমপ্লিট। স্মিতা আলোর হাত ধরে টেনে নিয়ে আয়নার সামনে দাঁড় করালো। ভাবি দেখো। আলো মাথা উঁচু করে তাকালো। আয়নায় ফুটে ওঠা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল পলকহীন চোখে। লাল বেনারসি, লাল ওড়না, মাথায় টিকলি, নাকফুল, কানের দুল, হাত ভর্তি চুড়ি, গলার হার, খোপায় বেঁধে রাখা চুলে বেলি ফুলে তাকে নববধূ রূপ দান করেছে। তোমাকে একদম ন্যাচুরাল লুক দিয়েছি, তাও আবার তোমার স্বামীর অ্যাডভাইস অনুযায়ী। আমার ভাইটা এত রুচিশীল কেন? স্মিতা শেষের কথাটি শুনে আলোর মনে হলো স্মিতা তাকে খোঁচা মেরে কথাটি বলেছে। আলোর মলিন মুখখানা দেখে স্মিতা আলোর হাত ধরে টেনে তার মুখোমুখি দাঁড় করিয়ে বলল, আমি তোমাকে প্রথম যেদিন দেখলাম সেদিন সত্যি সত্যি তোমার গায়ের রং নিয়ে একটুও কনসার্ন ছিলাম, কারণ মেঘালয় ভাইয়ের সঙ্গে তোমার গায়ের রং ম্যাচ করেনি। কিন্তু তোমাকে আমার নিজ হাতে হলুদের সাজ দেওয়ার পর বিশ্বাস করো আমি চোখ ফেরাতে পারিনি তোমার মুখ থেকে। তুমি কালো কিংবা শ্যামা হতেই পারো, কিন্তু তোমার চেহারায় এত মায়া আর এত নিখুঁত তোমার চেহারার গড়ন। ও মাই গড, আমার ভাইয়ের সত্যি রুচি আছে মানতে হবে। আলো তাকিয়ে রইল স্মিতা নামের অতি সুন্দরী মেয়েটার দিকে। মেয়েটা আলোর প্রশংসা করছে, ভাবতেই অবাক লাগছে। আসলেই কি আলোকে সুন্দর দেখাচ্ছে, নাকি তার জন্য স্মিতার মনে ভালোবাসা জন্মেছে? কারণ একমাত্র ভালোবাসা নামক অনুভূতির কারণে মানুষ হিংস্র কুৎসিত পশুকে মায়া করতে পারে, সেখানে কালো মানুষকে ভালোবাসতে পারবে না কেন? অবশেষে আলোকে স্মিতা কনভেনশন সেন্টারে নিয়ে এলো। বাচ্চারা হই হুল্লোড় শুরু করলো আলো এসেছে। সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু এখন আলো। আলো যখন গেট দিয়ে ঢুকছিল হলের ভেতরে, তখন আফসার সাহেব এগিয়ে এসে আলোর হাত ধরল। আলো তার বাবার দিকে মুখ তুলে একবার তাকায়। আলো দেখলো তার বাবার চোখের কোণ ভেজা। হুট করে আলোর চোখ ভিজে আসতে শুরু করে। স্মিতা এই দৃশ্য দেখে আলোকে বারণ করলো কান্না করতে। স্টেজের সামনে গিয়ে আফসার সাহেব আলোর হাত ছেড়ে দিলেন। আলো তার বাবার দিকে তাকালো অসহায়ের মতো, যেন এই বিচ্ছেদ সে সহ্য করতে পারছে না। আফসার সাহেব সামনের দিকে তাকাতে ইশারা করলো আলোকে। আলো সামনে তাকাতেই দেখতে পেল সাদা শেরওয়ানি পাগড়ি পরনে মেঘালয়কে। আলো চোখ নামিয়ে ফেলল। মানুষটাকে দেখে হুট করে আলোর বুক ধুকপুক করতে শুরু করলো। এই মানুষটা যে তার ব্যক্তিগত মানুষ, এবং এই মানুষটা যে আজ থেকে তার অর্ধাঙ্গ। ব্যাপারটা মানতেই পারছে না আলো। মনে হচ্ছে সব মিথ্যা। স্বপ্ন জগতে তার বিচরণ শেষ হলে বাস্তবে এসে দেখবে মেঘালয় নামের কোনো মানুষ তার জীবনে কোনোদিন ছিলও না বা থাকবেও না। অন্যমনস্ক হয়ে মেঘালয়ের হাতের ওপর হাত রাখলো আলো। মেঘালয় শক্ত করে আলোর হাত আঁকড়ে ধরে, তারপর ধীরে ধীরে আলোকে টেনে তোলে স্টেজে। একে একে দুই পক্ষের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসে মেঘালয় এবং আলোর সঙ্গে ছবি তুলতে শুরু করেছে। এত ভিড়ভাট্টার মাঝেও মেঘালয় আলোকে দেখতে ভুলল না।
তার নামে বউ সেজে থাকা মেয়েটাকে দেখতেই কেন যেন আজ নিজের মানুষ বলে মনে হচ্ছে মেঘালয়ের। গলা ঝেড়ে দুটো কাশি দিল মেঘালয়, আলোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা মাত্র। অবশ্য দ্বিতীয়বার আলোর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে মেঘালয়। আলো মেঘালয়ের দিকে ভুরু কুঁচকে তাকালো। মেঘালয় হুট করে তার বুকের বাঁ পাশে হাত রেখে বলল, বহু দিন পর তোমার চোখে আমার জন্য বিরক্তি দেখতে পেলাম মিসেস মিথ্যাবতী। একটা প্রশ্ন মনে কুটকুট করে আমার দিকে কেন এত বিরক্তি নিয়ে তাকাও তুমি? মেঘালয়ের এহেন প্রশ্নের কোনো উত্তর নেই আলোর কাছে। মেঘালয়কে দেখে সে কখন বিরক্তির চোখে তাকায়। ভাবি, ওয়ান্স মোর, আরেকবার ভাইয়ার দিকে ওভাবে ভুরু কুঁচকে তাকান। কি যে সুন্দর লাগছিল আপনাদের। এমন একটা মোমেন্ট ক্যাপচার করলে মন্দ হয় না। ফটোগ্রাফের কথা শুনে মেঘালয় এবং আলো দুজনেই চমকে তাকালো। আশপাশের কাজিন মহলের অনেকে ফটোগ্রাফের কথা শুনে হাসিতে ফেটে পড়ল। ফটো সেশনের পরে মেঘালয় এবং আলোকে চোখ বন্ধ রাখতে বলল তানিয়া এবং ইতিসহ আরও কয়েকজন। মেঘালয় এবং আলোকে পাশাপাশি বসিয়ে একটা বড় ওড়না দিয়ে তাদের দুজনকে ঢেকে দিল ইতি। ওড়নার ভেতরে বড় একটা আয়না রেখে মাসফির বউ তানিয়া বলল, মেঘালয়, আয়নায় কাকে দেখা যায়? মেঘালয় চোখ খুলে আয়নায় তাকালো। আয়নায় আলোর মুখের দিকে তাকিয়ে বলল, মেঘের পাশে আলোকে দেখা যায়। মেঘালয়ের উত্তর শুনে তানিয়া এবং ইতিসহ সবাই একযোগে হেসে উঠল। মেঘালয় আয়নায় তাকিয়ে অপেক্ষা করছিল এই বুঝি আলো চোখ মেলে তাকাবে তার দিকে। আলো চোখ বন্ধ করে রাখলো। মেঘালয় আশাহত হলো না, অপেক্ষা করছিল কখন আলো চোখ খুলে তাকাবে তার দিকে। ইতি এবার আলোকে জিজ্ঞেস করলো, আয়নায় কাকে দেখা যায় আলো? আলোকে আড়াল করে ফেলা মেঘকে দেখা যায়। আলো কথাটি বলে চোখ খুলে তাকালো। আয়নায় চোখ রাখতেই দেখতে পেল মেঘালয় তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আলো এবার মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো, কারণ একই ওড়নার তলে এই মানুষটার উপস্থিতি তাকে স্বাভাবিক থাকতে দিচ্ছে না। মনে হচ্ছে যেন কেউ হৃদয় থেকে বারবার উস্কানি দিচ্ছে মেঘালয়ের প্রেমে পড়তে, কিন্তু এই মানুষটার প্রেমে পড়া যে বারণ। এদিকে ওদের দুজনের জবাব শুনে সবাই হাসতে হাসতে বলাবলি করছে। এমন কাব্যিক জবাব প্রথমবার শুনলাম বরকনের মুখ থেকে। কোণে বিদায়ের সময় হয়ে গেছে। বেশিরভাগ বরযাত্রীদের মধ্যে অনেকে আগে রওনা হয়ে গেছে। মেঘালয়ের হাত ধরে আফসার সাহেব ঝরঝরিয়ে কেঁদে ফেললেন। আলো তার বাবার চোখের পানি দেখে কেঁদে ফেলল নীরবে। মেঘালয় আলোর কান্না দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। মেঘালয় আফসার সাহেবের হাতের ওপর হাত রেখে আশ্বস্ত করে বলল, আলোকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করব, কারণ সে এখন আমার স্ত্রী। আলো ওর বাবার সামনে এগিয়ে এসে বলতে পারল না, বাবা আমি চলে যাচ্ছি। আজ আমাকে যেভাবে বিদায় দিলে ঠিক সেভাবে আর কখনোই আমি তোমার বাড়ির চৌকাঠে পা রাখতে পারবো না। জন্মসূত্রে পাওয়া ঠিকানা আজ আমার নাই হয়ে গেছে জীবন থেকে। সিতারা বেগম সহ সবার কাছ থেকে বিদায় নিল আলো। আলোর কান্নার শব্দ নেই, অথচ অনবরত গড়িয়ে পড়া চোখের পানি দেখে মেঘালয় দীর্ঘ শ্বাস ফেলে। মেঘালয়ের দীর্ঘ শ্বাস ফেলার দৃশ্যটুকু দেখে কাব্য মেঘালয়ের কানের কাছে মুখ বাড়িয়ে বলল, মেঘালয়, তোর বউটা বেশি কান্নাকাটি করছে, দেখে মায়া লাগছে তোর। আহারে, কি দরকার মেয়েটাকে নিয়ে যাবার? রেখে যাবি? লক্ষ টাকা খরচ করে বিয়ে করেছি, বউ রেখে যাওয়ার জন্য? মেঘালয় বিরক্তকর সুরে কথাটি বলতে কাব্য তার কনুই দিয়ে মেঘালয়ের পেটে গুঁতো দিয়ে বলল, তাহলে অমন ফোঁসফাঁস করে শ্বাস ফেললি কেন? মেয়েরা বিদায়ের সময় একটু আধটু কাঁদবে, তুই এমন সেন্টি খাচ্ছিস কেন? কারণ আমার বউ কাঁদছে, আমার অর্ধাঙ্গিনী কাঁদছে, আর আমি দাঁত বের করে হাসবো? তুমি কি এমন কিছু আমার কাছ থেকে অ্যাকসেপ্ট করছো ভাই? মেঘালয়ের উত্তর শুনে কাব্য নিজের কপালে চাপড় দিয়ে বলল, না ভাই, তুই বউ পাগলা, তোর বউ কাঁদতেছে, তুইও তোর বউকে কোম্পানি দে, একসঙ্গে গলা ধরে কান্না কর দুজন মিলে। কাব্যের কথা শুনে মেঘালয় ইতির দিকে তাকিয়ে বলল, ভাবি একটা সিক্রেট বলি? ব্যাস, কাব্যের এবার হাসি ফুস হয়ে গেল, কারণ মেঘালয় এবার মৌচাকে ঢিল ছুঁড়েছে। ইতি বেশ আগ্রহ নিয়ে মেঘালয়কে বলল, হ্যাঁ ভাই বলুন। আপনাদের যখন বিয়ে হলো না, আপনি যখন বিদায়ের সময় কাঁদছিলেন, তখন কাব্য ভাই আপনাকে ব্যঙ্গ করে কাঁদছিল। আমার কথা আপনার বিশ্বাস না হলেও অসুবিধা নেই, আমার কাছে প্রমাণ হিসেবে ছবি আছে, দেখবেন নাকি? ব্যাস, এতটুকু যথেষ্ট ছিল। ইতি চোখ বড় বড় করে তাকালো কাব্যের দিকে। কাব্য এবার মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, তুই না আমার ভাই, তুই এটা কি করে করতে পারলি? যা সত্য তাই বলেছি।
ভাবি, আমি বাসায় ফিরে আপনাকে ছবিগুলো দেখাবো। কাব্য এগিয়ে যায় ইতির কাছে, কিন্তু ইতি কাব্যের কাছ থেকে সরে গিয়ে মাহারিনের পাশে দাঁড়িয়ে থাকে। কাব্য রাগে দুঃখে পারছে না নিজের চুল ছিঁড়ে কাঁদতে। ওয়েডিং হল থেকে বের হতেই চোখে পড়ল ফুলে সজ্জিত ঘোড়ার গাড়ির ওপর। আফসার সাহেব, সিতারা বেগম এবং আলো অবাক হয়ে তাকিয়ে রইল। আশপাশের সব কিছু আজ রূপকথার মতো মনে হচ্ছে। মাহারিন এগিয়েছে আলোকে এক পাশে জড়িয়ে ধরে বলল, আমার শখ ছিল মেঘালয় ঘোড়ায় চড়ে বিয়ে করে বউ আনবে আমার জন্য। আজ আমার শখ পূরণ হলো আলো। দেখো মেঘালয় তোমার জন্য অপেক্ষা করছে। মাহারিনের দৃষ্টি অনুসরণ করে তাকালো আলো। দেখলো মেঘালয় সত্যি সত্যি দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়ির ওপর। আলো মেঘালয়ের দিকে তাকাতেই মেঘালয় হাত বাড়িয়ে দিল। আলো এক হাতে শাড়ি উঁচু করে অন্য হাত বাড়িয়ে দিল। ব্যাস, মুহূর্তের মধ্যে পুরো আকাশ জুড়ে আতশবাজি ফোটানোর শব্দ ছড়িয়ে গেল। মাহারিন হাসতে হাসতে দেখল তার ছোট ছেলের স্বপ্নের বিয়ের আয়োজন। কাব্য এগিয়েছে মাহারিনের পাশে দাঁড়িয়ে বলল, এবার আমাদের ফিরতে হবে মা। আলোকে বরণ করে ঘরে তোলা হলো। কাব্যের বিয়ের সময় এই বাড়িটা যেভাবে সাজানো হয়েছিল তার চেয়ে দ্বিগুণ সাজে সজ্জিত হয়েছে আজ। পুরো বাড়ি ঝাড়বাতির আলোতে উজ্জ্বল হয়ে আছে। আলোকে ড্রয়িং রুমে বসানো হয়েছে। আশপাশের ফ্ল্যাটের অনেকেই নতুন বউকে দেখতে এসেছে। বউ দেখে মোটামুটি অনেকেই অসন্তুষ্ট, কিন্তু অনেকেই আবার প্রশংসায় পঞ্চমুখ। তানিয়া, ইতিসহ মেঘালয়ের কাজিন গ্রুপ হাসি ঠাট্টায় মাতোয়ারা। আলো মাথা নিচু করে তাদের কথা শুনছিল। তারপর ধীরে ধীরে প্রতিবেশীদের ভিড় কমতে শুরু করলো। মাহারিন তানিয়া এবং ইতিকে আদেশ করলো আলোকে মেঘালয়ের ঘরে রেখে আসতে। শাশুড়ির আদেশ শুনে দুই যা মিলে আলোকে মেঘালয়ের ঘরের দিকে নিয়ে চলল। যেতে যেতেই তানিয়া আর ইতি আলোকে অনেক কিছু সম্পর্কে বোঝালো। আলো সবটা শোনার পর ইতিকে বলল, বিয়ে অনেক কঠিন একটা ব্যাপার ভাবি। আমি এতদিন ভাবতাম অনেক সহজ একটা ব্যাপার। আলোর কথা শুনে তানিয়া এবং ইতি দুজনেই হেসে ফেলল। দুজনে তাদের বিয়ের প্রথম দিনের কথাগুলো মনে পড়ে গেল। মেঘালয়ের রুমের সামনে এসে তানিয়া এবং ইতি দাঁড়িয়ে গেল। ইতি আলোর হাত ধরে বলল, সঠিক জীবনসঙ্গী পেলে এসব ভয় আর মনে থাকবে না আলো। আমি আগে বিয়ে নামক শব্দটা শুনলে ভয় পেতাম। কাব্যের সঙ্গে যখন আমার বিয়ে হলো, মানুষটার যত্ন, ভালোবাসা, আমার শাশুড়ির কাছ থেকে আদর পেয়ে আমার মনের সকল ভয় কেটে গেল। বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারটাকে গেমের মতো করে ভাবলে তুমি জিততে পারবে, কারণ জীবনের প্রতিটা ধাপ রোমাঞ্চকর, প্রতিটা মুহূর্ত অনিশ্চয়তার। তবুও মানুষ কদম ফেলে এগিয়ে যায়। ভয়কে জয় করতে পারলে তুমি বিজয়ী হবে। ইতি আলোর মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে কখনো শাসন করব, কখনো ছোট বোনের মতো স্নেহ করব। মন খারাপ করবে না কিন্তু। মেঘালয়ের ফুলে সজ্জিত ঘরটায় আজ আলোর পদার্পণ হলো। লাল গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো খাটের ওপর আলোকে বসিয়ে রেখে বের হয়ে গেল তানিয়া আর ইতি। মেঘালয়কে আড্ডার আসরে আটকে রেখেছিল ওর চাচাতো ভাইয়েরা। কথাবার্তা শেষ না করে উঠে আসা সম্ভব নয় তার পক্ষে, নয়তো তাকে নিয়ে হাসাহাসি টিচ করবে সময় অসময়ে। শেষমেশ মাসফি এসে মেঘালয়কে উদ্ধার করলো। কাব্য হাসতে হাসতে মেঘালয়কে অল দ্য বেস্ট বলল। কাব্যের কথা শুনে উপস্থিত সবাই হাসতে শুরু করলো। এই বাক্যের মিনিং ছিল অসঙ্গতিপূর্ণ। মেঘালয় যেতে যেতে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমারও দিন আসবে গাইস, সেদিন আমার কথা শুনলে তোমরা আবার সুশীল সাজতে যেও না। কাব্য সোফার ওপরে থাকা ছোট একটা কুশন নিয়ে ছুঁড়ে মারল মেঘালয়ের দিকে। মেঘালয় সরে গেল। কুশন গিয়ে পড়ল মেঘালয়ের ফুপির বিড়ালের ওপর। বিড়াল লাফিয়ে উঠল। ব্যাস, মেঘালয়ের ফুপি এসে কাব্যকে ঝাড়ি মেরে চলে গেল। এতক্ষণ ধরে চেপে রাখা হাসি ফুপি চলে যাবার পর বেরিয়ে এলো। হাসতে হাসতে সবাই একে অপরের গায়ে ঢুলে পড়ল। মেঘালয় নিজের ঘরের সামনে এসে দেখল এক ঝাঁক নারীর উপস্থিতি। তানিয়া, ইতি, স্মিতা, ফারিয়া সহ আরও কয়েকজন, যারা কিনা সম্পর্কে মেঘালয়ের চাচাতো ভাইয়ের বউ হয়। সবাই মিলে একজোট হয়ে দাঁড়িয়ে আছে, তার দরজা আড়াল করে যেন মেঘালয় রুমের ভেতরে ঢুকতে না পারে। মেঘালয় এমন জটলা দেখে থুতনির ওপর হাত রেখে অবুঝ হবার ভান করে বলল, ব্যাপারটা কি? আমাদের বংশের অর্ধেক নারী আমার ঘরের সামনে। কোন দাবি পূর্ণ করার জন্য সবাই একজোট হয়ে আন্দোলনে নেমেছেন। মেঘালয়ের কথা শুনে সবাই মেকি রেগে যাবার ভান করল। ঘরের ভেতরে থাকা আলো তাদের কথোপকথন শুনতে পাচ্ছে। আলোর মনে হচ্ছে এই বুঝি মেঘালয় তাদের দাবি দাওয়া পূরণ করে ঘরে ঢুকবে।
টাকা দিলে তবেই তারপর ঘরে যেতে পারবে মেঘালয়। তানিয়া হেসে জবাব দিল মেঘালয়কে। বাকিরা উৎসুক দৃষ্টিতে তাকালো মেঘালয়ের দিকে। মেঘালয় বুঝতে পারল তার ওপর আরও একটা ঝড় যাবে এখন। বুদ্ধি খাটিয়ে যদি এদের কাছ থেকে মুক্তি পাওয়া যায় তবে মন্দ হবে না বিষয়টা। মেঘালয় গা ঝাড়াভাবে জবাবে বলল, যদি টাকা না দিই ঘরে ভেতরে ঢুকতে দেব না। তানিয়া সোজা সাপটা উত্তর দিল। মেঘালয় বাদে বাকি সবাই তানিয়ার কথায় সায় জানালো। মেঘালয় এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে থুতনিতে হাত রেখে বলল, ওকে, তাহলে দাঁড়িয়ে থাকুন আপনারা, আমি যাই। নতুন বউ যদি তার স্বামীর খোঁজ করে তবে তাকে জানিয়ে দেবেন। একদল স্বার্থপর মহিলাদের জন্য নতুন বউয়ের ঘরে প্রবেশ করতে পারল না তার হতভাগা স্বামী। কথাগুলো বলেই মেঘালয় সোজা সামনের দিকে হাঁটা শুরু করলো। মেঘালয়ের এমন কাণ্ড দেখে সবাই হতবাক হয়ে যায়। পরক্ষণে ইতি সবাইকে উদ্দেশ্য করে বলল, আরে যাবে কোথায়, ফিরে আসবে কিছুক্ষণের মধ্যেই। নতুন বউ ঘরে রেখে বাইরে থাকবে কতক্ষণ? আধা ঘন্টা অতিক্রম হলো কিন্তু মেঘালয় ফিরে এলো না। 10 জনের গ্রুপে ধীরে ধীরে কমে এসে দাঁড়ালো 4 জনের। যারা চলে গিয়েছে তারা ক্লান্ত হয়ে চলে গেছে মেঘালয়ের অপেক্ষা করতে করতে। স্মিতা একবার ভাবলো মেঘালয় ভাইয়া কোথায় আছে গিয়ে দেখে আসবে, কিন্তু ইতি ধমক দেওয়ায় আর যাওয়া হয়নি তার। মাহারিন নিজের ঘর থেকে বের হয়েছিল, এমন সময় দেখলো শেরওয়ানি পরনে মেঘালয় এইদিকে আসছে। ছেলেকে অসময়ে ঘরের বাইরে দেখে মাহারিন মেঘালয়ের দিকে এগিয়ে যায়। মেঘালয় তার মাকে দেখে বলল, কি হয়েছে মা, এত রাত হলো এখনো ঘুমাওনি যে? আমার কথা বাদ দে, তুই এত রাতে ঘরের বাইরে কি করছিস? আমার কতগুলো লোভী ভাবি আর বোন আছে না, ওগুলো আমাকে আমার ঘরে ঢুকতে দিচ্ছে না। আজ নাকি নিজের ঘরে ঢুকবো তাদের ট্যাক্স দিয়ে। শেষের কথাটি শুনে মাহারিন হেসে ফেললেন। মেঘালয়ের কাঁধের ওপর থাপ্পড় দিয়ে বললেন, আজকের দিনটাই তো, এরপর তোর কাছ থেকে কে টাকা নিতে চাইবে? টাকা তো আমি মোটেও দেব না। যতক্ষণ দাঁড়িয়ে থাকতে মন চায় দাঁড়িয়ে থাকুক তারা। কত টাকা চেয়েছে জিজ্ঞেস করিনি। চল আমার সঙ্গে, কিপটা ছেলে কোথাকার। মাহারিনের কথা শুনে মেঘালয় দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার অবস্থা আজ কেমন হয়েছে জানো? ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। 1000 টাকার শেরওয়ানি আমার গায়ে, অথচ পকেট ফাঁকা। যার পকেট ফাঁকা তাকে নিয়ে নদীতে চুবিয়ে মারলেও তো টাকা পাওয়ার কথা না। মাহারিন মেঘালয়ের কথা শুনে হাসতে হাসতে হাঁটা ধরল। মেঘালয় মাহারিনকে অনুসরণ করে যেতে লাগলো। তানিয়া, ইতি, স্মিতা আর নিঝুম ভাবি ঘুমের তাড়নায় হাই তুলছিল। এমন সময় মাহারিনের উপস্থিতিতে তাদের চোখের ঘুম উবে গেল। মাহারিন 4 জনের দিকে তাকিয়ে বলল, কত টাকা লাগবে তোমাদের? মা, আপনি কেন টাকা দিবেন? তানিয়া জিজ্ঞেস করলো। বাকি 3 জন চোখ পাকিয়ে তাকালো মেঘালয়ের দিকে। বাট হু কেয়ার্স? মেঘালয় মাহারিনের পাশে দাঁড়িয়ে রইল, যেন তার ব্যাপারে এখানে কোনো কথাই হচ্ছে না। কারণ যার কাছে টাকা চাইছো সে আজ রাজা বেশে থাকা ফকির। তার কাছে পকেট আছে কিন্তু টাকা নেই। তোমাদের সারা রাত দাঁড় করিয়ে রাখতে পারবে কিন্তু টাকা দিতে পারবে না। মাহারিন কথাগুলো বলার সময় মেঘালয় অসহায় দৃষ্টিতে তাকালো তার ভাবি এবং বোনদের দিকে, যেন সে সত্যি সত্যি রাজার বেশে থাকা ফকির। তানিয়া, ইতি, স্মিতা আর নিঝুম মুখ ভেঙচি কাটল। তাই বলে আপনার কাছ থেকে টাকা নেব মা? অসম্ভব। এই যে মেঘালয় ঘরের ভেতরে ঢোকার অনুমতি পেলে, কিন্তু বলতেও পারল না ইতি। মেঘালয় হাত উঁচু করে থামতে বলল। ইতি চুপ হয়ে যায়। আগামীকাল নেভালে নিয়ে যাব আপনাদের। খুশি? বহুত খুশি। যান এবার ভেতরে যান। ওরা 4 জন সরে দাঁড়ালো দরজার সামনে থেকে। মেঘালয় দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। মেঘালয়ের ঘরের ভেতরে চলে যাওয়ার পর ইতি এগিয়ে গিয়ে মাহানের হাত ধরে বলল, আপনি না এলে এই বান্দা আজ আমাদের সারা রাত দাঁড় করিয়ে রাখতো। মাহারিন হেসে ফেলল। মেঘালয় যে ওদের জ্বালানোর জন্য এরকম করেছে বুঝতেই পারল মাত্র। অবশেষে মেঘালয়ের আগমনে আলোর অপেক্ষার অবসান ঘটে। মেঘালয় ঘরে ঢুকে দরজা লাগিয়ে খাটের দিকে এগিয়ে যায়। আলো ঘোমটার ফাঁকে টের পেল মেঘালয়ের উপস্থিতি। হাঁটুর ওপরে হাত দুটো আরও শক্ত করে চেপে ধরল। শরীর কাঁপছে ভয়ে। 1 গ্লাস পানি খেতে পারলে মন্দ হতো না। আসসালামু আলাইকুম। আলো সালামের জবাব দিল মনে মনে। আলোর দিক থেকে মেঘালয় সাড়া না পেয়ে মুচকি হাসল। তারপর খাটের পাশ থেকে সরে গিয়ে কাবার্ডের দিকে এগিয়ে যায়। সাদা রঙের টি শার্ট আর কালো ট্রাউজার বের করে চলে গেল ওয়াশরুমে। মেঘালয়ে সারা শব্দ না পেয়ে আলো ঘোমটা তুলে ঘরের চারপাশ তাকালো। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসায় বুঝতে পারল মেঘালয় ওয়াশরুমে আছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল।
আর টিকে থাকতে পারবে না বোধহয়। তাই বাধ্য হয়ে আলো খাট থেকে নেমে পড়ল। টি টেবিলের ওপর রাখা পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে সবে মাত্র চুমুক দিয়েছে, ঠিক ওই সময় মেঘালয় ওয়াশরুমের দরজা খুলে বের হলো। আলো মুখ ভর্তি পানি নিয়ে তাকালো মেঘালয়ের দিকে। মেঘালয় আলোর ফোলা ফোলা গাল দেখে পুরো কুঁচকে তাকালো। পরক্ষণে আলোর হাতের গ্লাস দেখে বুঝতে পারল ফোলা ফোলা গালের রহস্য। মনে মনে ফোন দিয়ে আটে আলোকে এবার একটু রাগিয়ে দেওয়া যাক। টাওয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে আলোর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আলোর ফোলা ফোলা গাল দুটোতে ডান হাত দিয়ে দিল চাপ। পুচ করে আলোর মুখ থেকে পানি বেরিয়ে আসার আগে মেঘালয় খানিকটা সরে গেল। আলো বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেঘালয়ের দিকে। মেঘালয় তার হাতে থাকা টাওয়াল দিয়ে হাত বাড়িয়ে আলোর ঠোঁটের কোণে লেগে থাকা সামান্য পানি মুছে দিয়ে বলল, সালাম দিয়েছিলাম, উত্তর দাওনি কেন? মুখ ভর্তি পানি ছিল বুঝি? আলো মেঘালয়ের সামনে দমে গেল। আজ জবাব দেওয়ার ভাষা রইল না। ভেজা চুলগুলো কপালের সঙ্গে লেপ্টে থাকা মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে আলোর হৃদয়ে কিছু একটা ত্রুটি হলো। এই ত্রুটির নাম কি দেওয়া যায়? যন্ত্রে ত্রুটি হলে বলে যান্ত্রিক ত্রুটি, হৃদয়ে ত্রুটি হলে কি বলে? আচ্ছা থাক, কথা বলতে হবে না আমার সঙ্গে। ভারী শাড়িটা বদলে ফেলো। আলমারিতে মনে হয় কয়েকটা সুতি শাড়ি রাখা আছে, সেখান থেকে একটা পরে নাও এবং যত দ্রুত পারো উজু করে এসো, নামাজ আদায় করতে হবে। কথাগুলো বলার সময় আলোর সামনে থেকে সরে দাঁড়ায় মেঘালয়। আলো তার জায়গা থেকে কিঞ্চিত পরিমাণ নড়ল না। মেঘালয় আলোকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন? আলমারি থেকে আপনি নিজ হাতে শাড়ি নামিয়ে দিন, নরম সুরে জবাব এলো আলোর পক্ষ থেকে। মেঘালয় টাওয়াল নিয়ে বারান্দায় দড়ির ওপর মেলে রেখে আসলো। এসে আলমারি থেকে একটা ছাই রঙা সুতি শাড়ি বের করে এনে আলোর দিকে বাড়িয়ে দেয়। আলো শাড়ি হাতে নিয়ে বলল, আপনি একটু রুমের বাইরে যাবেন? বেশি না, 10 মিনিট সময় দিলেই চলবে। মেঘালয় পাল্টা প্রশ্ন করলো। ঘর থেকে বের হয়ে যায়। আলো ওয়াশরুমে ঢুকে প্রথমে গোসল করলো, তারপর পরনের শাড়ি বালতিতে ভিজিয়ে রাখলো। রুমে এসে শাড়িটা পরলো, তারপর আবারও ওয়াশরুমে গিয়ে উজু সেরে আসলো। পেন্ডুলামের শব্দে আলো সময়ের অনুমান করতে পারল। রাত 12টা বাজছে তখন। আলো খুব ভালো করে মাথার ওপর শাড়ির আঁচল টেনে রুমের দরজা খুলে উকি দিল বাইরে। দেখলো অদূরে দাঁড়িয়ে আছে মেঘালয়, দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে মোবাইল ফোনে কি যেন করছে। আলো মেঘালয়কে ডাক দিতে গিয়েও থেমে যায়। কিভাবে ডাকবে? নাম ধরে? আরে না, এটা করা যাবে না। তার নানি বলেছে স্বামীর নাম মুখে উচ্চারণ করা ভালো না, নাম ধরে না ডাকলে। তবে কি নামে ডাকবে? হুট করে আলো, এই যে শুনছেন বলে ডেকে উঠল। মেঘালয় অবাক হয়ে মাথা উঁচু করলো। দেখলো আলো তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। মেঘালয়ের কেন যেন হাসি পাচ্ছে আলোর মুখ থেকে। এই যে শুনছেন বাক্যটি শুনে বন্ধুদের পচাতো সে, আর আজ কিনা তার বউ তাকে এই যে শুনছেন বলে সম্বোধন করছে। মেঘালয় মোবাইল ফোন পকেটে ঢুকিয়ে হাঁটা ধরল। রুমের দরজার সামনে আসতেই আলো সরে দাঁড়ালো। মেঘালয় ঘরে ঢুকে দরজা নক করে দিল। আলোর বুকের ভেতরে ধুকপুক শুরু হয়ে গেছে। একা ঘরে এই মানুষটার সঙ্গে, হায় হায়। অবশেষে মেঘালয়ের ইমামতিতে আলো 2 রেকাত শুকরানা নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর জায়নামাজ ভাঁজ করে রাখলো মেঘালয়। আলো এখন কি করবে ভেবে খাটের কিনারায় বসে রইল। 18 বছরের মধ্যে স্বল্প সময়ের জন্য কোনো ছেলের সঙ্গে আলোর কথা হয়নি কখনো। অথচ মেঘালয় নামক মানুষটা তার জীবনে আসার নিয়ম মেনে চলা জীবনটায় হঠাৎ অনিয়মের মধ্যে দিয়ে চলতে লাগলো। যার হাত ধরে অনিয়মের শুরু, আজ তার ঘরে বসে আছে তারই স্ত্রী হয়ে। মেঘালয় জায়নামাজ রেখে এসে আলোর পাশে বসলো। আলো তখন ভাবনার জগতে বিচরণ করছিল। হুট করে নিজের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে আলো বাস্তবে ফিরে আসে। ঘাড় ফিরিয়ে তাকাতে দেখতে পেল মেঘালয় তার পাশে এসে বসেছে। মাত্র 1 হাত দূরত্ব তাদের মাঝে। আলো মেঘালয়ের কাছ থেকে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে ফেলল। মেঘালয় আলোর অবিন্যস্ত মুখের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে। আজ কেন জানি চিন্তা করতে বাধ্য হলে। কখনো কি ভেবেছিল সে মিথ্যাবাদী মেয়েটা তার বউ হবে? প্রথম দেখায় যে মেয়ে তাকে মিথ্যা বলতে পারে সে মেয়েকে বিয়ে করতে হবে, এরকম কল্পনা সে কখনোই করেনি। আলো ভীষণ নার্ভাস ফিল করছিল। হাতের ভেতরে পেঁচিয়ে রাখা শাড়ির আঁচলটাকে শক্ত করে ধরে রেখেছে। মেঘালয় সেই দৃশ্য দেখে আলোকে উদ্দেশ্য করে আদুরে সুরে বলল, আজ ভয় পাচ্ছ আমাকে? অথচ তুমি একদিন আমার সামনে দাঁড়িয়ে অনর্গল মিথ্যা বলেছিলে। সেদিনও তো ভয় পাওনি।
মেঘালয়ের মুখ থেকে এমন প্রশ্ন শুনে আলো মাথা নাড়িয়ে বলল, আমি ভয় পাচ্ছি না, আর সেদিন একটা কারণে মিথ্যা বলেছিলাম। মাথা নিচু করে জবাব দিল আলো। আলোর কথা শুনে মেঘালয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যদি আমাকে ভয় না পাও তাহলে মাথা নিচু করে রেখেছো কেন? মাথা উঁচু করে আমার চোখের দিকে তাকাও। সামনের মানুষটার সঙ্গে যখন আমি কথা বলি তার দৃষ্টি যদি আমার দিকে না থাকে তাহলে আমার ফোকাস ধরে রাখতে অনেক সমস্যা হয়। আলো না চাইতেও একবার মেঘালয়ের দিকে মুখ তুলে তাকালো, পরক্ষণেই মাথা নিচু করে ফেলল। মেঘালয় আর জোর করলো না, তবে কিছু কথা ছিল আলোর সঙ্গে, সেগুলো আজই বলার দরকার। দেনমোহরের টাকাগুলো এখনও পরিশোধ করা হয়নি। তুমি তোমাদের বাড়িতে গেলে তোমার এনআইডি আর পাসওয়ার্ড সাইজ ছবি নিয়ে এসো, যদি থাকে। তোমার নামে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে তোমার অ্যাকাউন্টে আমি টাকাগুলো ট্রান্সফার করে দেব। আলো মনোযোগ দিয়ে মেঘালয়ের কথাগুলো শুনলো। মেঘালয় কথাগুলো শেষ করে উঠে চলে যাচ্ছিল। শুনুন। আলোর ডাক শুনে মেঘালয় আবারও আগের জায়গায় গিয়ে বসলো। কিছু বলবে? দেনমোহরের টাকা আমি চাই না, আমার লেখাপড়ার খরচ আপনি চালাবেন। আমি ডাক্তার হতে চাই। আলোর কথা শুনে মেঘালয় জবাব দেয়, যত টাকা লাগে আমি খরচ করব, কিন্তু তোমার দেনমোহর তো তোমার হক, সেই টাকা থেকে 1 টাকাও আমি খরচ করব না। আমি দেনমোহরের হিসাব বুঝি না, শুধু আপনার কাছে আমার এতটুকুই চাওয়া, আমার স্বপ্ন পূরণের জন্য আপনার সাহায্য চাই। অষ্টাদশী আলোর কথা শুনে মেঘালয় খানিকক্ষণ চুপ করে রইল। তারপর আলোকে বলল, অবশ্যই সাহায্য করব। ডাক্তার স্বামী ডাক্তার বউ হলে ব্যাপারটা দারুণ জমবে। আলো মাথা নিচু করে হেসে ফেলল। এই প্রথম আলোর হাসি দেখতে পেল মেঘালয়। আলোর মুখের দিকে কিছু সময় তাকিয়ে রইল মেঘালয়, তারপর উঠে গিয়ে লাইট অফ করে দিল। পুরো ঘরটাকে এবার অন্ধকার গ্রাস করলো। আকাশের বুকে দখল করে থাকা চাঁদের আলো প্রবেশ করলো ঘরের পশ্চিম কোণে। উত্তরের হাওয়ায় দুলে উঠল জানালার পর্দা। বিছানার কিনারায় বসে থাকা আলোর হাত ধরে মেঘালয় কাছে টানল। চুড়ির রিনঝিন শব্দে মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে বিরাজ করা সকল নীরবতা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মেঘালয়ের প্রশস্ত বুকে ছোট আলো মিশে যায়। মেঘালয় টের পেল আলোর দেহের কাঁপুনি। মেঘালয় শক্ত করে বুকের মাঝে চেপে ধরে ফিসফিস করে বলল, আজ থেকে আমার এই বুকের একমাত্র দখলদারিত্ব তোমাকে দিলাম।